হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলছি। আশা করি যে যেখানে আছো ঠাকুরের কৃপায় অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি এবং অনেক সুস্থ আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোন স্ট্যান্ড দিয়ে ব্লগ ভিডিও বানাই এবং একজন মেয়ে ইলিশ মাছের মাথা না পাওয়ার জন্য আত্মহত্যা করে গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে গিয়ে আত্মহত্যা করেছে। তারপরে যেটা শেয়ার করব আমাদের গ্রামের মানুষেরা কিভাবে জীবিকা নির্ধারণ করে থাকে, আর আমাদের গ্রামের চারপাশের মানুষজন কিভাবে বসবাস করে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো এবং আমার গল্প তোমরা শুনতে থাকো। বন্ধুরা, এদিকে দেখতে পেলে মুরগি এবং হাঁসে ডিম দিয়েছে। তো হাঁস মুরগির ডিমগুলো তুলতে খুব আনন্দ হয় আমাদের। ডিম তোলার কাজটা প্রায় ছোট থেকেই করে আসছি, কারণ আমাদের মা বাবার ঘরে প্রচুর হাঁস এবং মুরগি ছিল, প্রায় 55টা করে হাঁস এবং বাড়িতে প্রায় 40টা করে মুরগি থাকতো। তো দুটো ঘর ছিল, হাঁসের আলাদা মুরগির আলাদা। তো বন্ধুরা, বিশ্বাস করবে না, এক একদিন এমনও হতো যে 40টা 42টা করে ডিম আমাদের তুলতে হতো। সেই ডিম তোলা নিয়ে কিন্তু ভাই বোনের মধ্যে খুনসুটি আমাদের লেগেই থাকতো। ভাইকে বলতাম তুই গিয়ে ডিমটা তোল, আমি অন্য কাজ করব। ভাই বলতো না, তুই তোল, তুই বড়, তুই যেটা মা বলবে সেটাই তুই শুনবি এবং করবি। তো এই নিয়ে আমাদের মাঝের মধ্যে লেগেই থাকতো। তখন হয়তো ছোট ছিলাম, বুদ্ধিটাও কম ছিল যে নিজের কাজটা নিজেকেই করতে হবে, সেই জন্যই হয়তো এই খুনসুটিগুলো হয়েই ছিল। আর ভাই বোন থাকলে কিন্তু একটু খুনসুটি হয়েই থাকে, তাই না? আর আমাদের ছোট থেকে আমার বাবা মা হাঁস মুরগি পালন করে তারপরে ডিম বিক্রি করে কিন্তু আমাদের মানুষ করেছে। এবং বাবা যেটুকি নাকি কাজগুলো করতো সেগুলো হয়তো আমাদের পড়াশোনার কাজে লাগাতো মা, আর বাকি যেই ডিম টিমগুলো বিক্রি করে টাকা উপার্জন করতো সেগুলো কিন্তু সংসারের তেল লবণ এবং সংসারের যাবতীয় জিনিসপত্র কেনাকাটা হতো। হ্যাঁ, আর আমাদের মা বাবা দুজনেই কাজকর্ম করে কিন্তু আমাদের কল্যাপিঠে করে মানুষ করেছে। যেহেতু ভাই ছোট, আমি বড়, তো আমারও বিয়ে থোয়া কিন্তু আমার বাবা মা ওই রকমভাবেই দিয়েছিল, অল্প অল্প করে টাকা সঞ্চয় করে। বাবা মাও অনেক সাকসেস, আমরাও অনেক সাকসেস, কারণ মেয়েকে বিয়ে দিয়ে বাবা মা যে কষ্টে জ্বলতে হয় সেই জ্বালাটা কিন্তু অন্য প্রায় মানুষের হয়ে থাকে, কিন্তু আমার বাবা মা ওই দিক থেকে অনেক হ্যাপি এবং আমিও অনেক হ্যাপি যে আমার বাবা মাও অনেক সুখী রয়েছে এবং আমি অনেক সুখী রয়েছে। সেটা তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো। সেটা দিয়ে দিব্যি সুন্দর আমাদের সংসার এবং বিলাসিতাভাবে চলে যায়। আর আমরা গ্রামের মেয়ে যেরকমই থাকি না কেন, আমাদের দুঃখ কষ্ট হলেও আমরা সব কিছু সহ্য করে এবং আমরা সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারি। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভেতরের। যাই হোক, ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তারপরে দেখো বাইরের কাজগুলো। গ্রামের পরিবেশে কিন্তু সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে যেটা করতে হবে সেটা হচ্ছে উঠোন ঝাড় দেওয়া এবং ছড়মারালি এবং বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে কিন্তু মেয়েরা ঘরের ভেতরে ঢুকতে পায়। এটা তো তোমরা আগের ব্লগেও যারা দেখেছো তারা হয়তো শুনেছো। তো আমাদের এই নিয়মটা রয়েছে যে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলে কিন্তু বাইরের এই উঠোন ঝাড় দেওয়ার পর কিন্তু আর ঘরের মধ্যে ঢোকা যায় না। তো সেই জন্য আমি যতটুকু পারি আগে ঘরের কাজটা সামলে নিই, তারপরে কিন্তু বাইরের কাজগুলো করতে লাগি। কাজটা করতে করতে তোমাদের সঙ্গে আরেকটা গল্প করি। জানো তো, ছোটোবেলায় যখন হাঁসগুলো এক একদিন বাড়ি না আসতো, সেই দিন আমরা কি করতাম, ভোরবেলায় উঠে দুই ভাই বোন মিলে চলে যেতাম একবারে বিলের ধারে গিয়ে ওই তাল গাছের নৌকা কেটে রাখা থাকতো, সেই নৌকা নিয়ে ভাই হচ্ছে নৌকা চালাতো আর আমি হচ্ছে পিছনে বসে থাকতাম। তারপরে যেটা করতাম জানো তো, ওই পাট জাগ দেওয়া থাকতো, সেই পাট জাগের উপরে কিন্তু হাঁসগুলো রয়ে যেত, সেই জন্য বাড়ি আসার একদমই খেয়াল করতো না ওরা। তো আমরা ওই প্রায় সন্ধে পর্যন্ত ডেকে যখন আসতো না তখন ভাবতাম পাটের জাগের উপরে বসে রয়ে গেছে হয়তো, আর আসবে না। ভোরবেলায় উঠে একদম একটা বড় গামলা নিয়ে চলে যেতাম দুই ভাই বোন মিলে। আমার ভাই কিন্তু অনেক ছোট, কিন্তু তাও ও গ্রামের ছেলে তো চোখে দেখে শিখে গেছে নৌকা চালানো, আর আমি কিন্তু ওই নৌকা চালানোটা পারতাম না, একটু বড় হয়ে তারপরে শিখেছিলাম চেষ্টা করে। তো গাইজ, তারপরে যেটা করতাম জানো তো, ওই পাটের জাগের উপরে জানো যে আগে যেতে পারতো তারাই হচ্ছে ডিমটা কুড়িয়ে নেবে। এবার কার হাসে ডিম দিয়েছে সেটা তো আর মানুষে বলতে হবে না,
মানে গ্রামের প্রচুর মানুষ এরকমভাবে হাঁস পালন করতো। তো সেই জন্য যত ঘরে যেতাম আমরা তত বেশি করে ডিম পেতাম সেই দিন। তো ওই পাট জাগের সময় ওই 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 বিষয়টা হয়ে থাকতো। তো তখন আমরা ওই এক গাদা করে ডিম কুড়িয়ে নিয়ে বাড়ি আসতাম, আর মা তখন ওই ডিমগুলো বিক্রি করে তখন আমাদের ভালো মন্দ জিনিস, তারপরে হচ্ছে সাজগুজের জিনিস কিংবা জামা প্যান্ট আমাদের কিনে দিত। আর তখন কিন্তু ডিমের দাম মাত্র 2 টাকা, 1.5 টাকা, 2.5 টাকা এরকম ডিমের দাম ছিল। আর এখন দেশি মুরগির দাম হচ্ছে 15 টাকা এবং হাঁসের ডিমের দামও 15 টাকা। তখনকার বিষয়টা যদি এখন থাকতো তাহলে হয়তো অনেকটাই বড়লোক হয়ে যেতে পারতাম। তো যাই হোক, বড়লোক হওয়ার অত শখ নেই, যেটুকু আছে সেটুকু মানুষকে নিয়ে সুখী থাকতে হয়, সেটুকু নিয়েই আনন্দ থাকতে হয়। দিনগুলো যে কিভাবে চলে গেল এখন হয়তো বুঝতে পারছি এত বড় হয়ে, যে হয়তো দিনগুলো থেমে থাকলে তখনকার দিনগুলোই হয়তো ভালো ছিল। আর এখনকার জীবন এই যে কাজ করো, খাও, রান্না করো, ব্যাস এইভাবেই জীবন চলে যাচ্ছে। আর আগে ছোটোবেলায় মাঠ ঘাট দৌড়ে বেড়ানো, গাছে ওঠা, খড়ি পাড়া, এইসব দিনগুলো, গঙ্গায় গিয়ে 1.5 ঘন্টা ধরে সাঁতার কাটা এবং এপার থেকে ওপার হওয়া, এই দিনগুলো প্রায় শেষের দিকেই, মানে আর হয়ে ওঠে না। যে ছোট ভাইয়ের কথা আমি বললাম তোমাদের, এই যে ছোট্ট ভাই, আমার ভাই এখন অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেক বড় হয়ে গেছে বলে অনেক একটা বড় গাছে উঠে গিয়ে বেল পাচ্ছে সকাল সকাল। আর বেলগুলো প্রচুর হয়েছে, তো সেই জন্য পেকে গেছে। সেই জন্য বাবা বলল যে বেলগুলো কয়টা পেরে দিলে তবে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে বাজারে। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে লেবু পেরে নিয়েছি, তারপরে হচ্ছে মা ডাঁটা পেরেছে, আর ভাই কিন্তু বেলগুলো পেরেছে। হ্যাঁ, আমি বাবা বাড়ি এবং আমার বাড়ি একদম কাছাকাছি। বাবা কিন্তু আমাকে যৌতুক হিসেবে এই 5 কাঠাটা দিয়েছিল, সেই 5 কাঠায় কিন্তু এই জায়গাতেই আমি বাড়ি করে রয়েছি। আর পাশের ঘরটাই হচ্ছে আমার বাবাদের ঘর। হ্যাঁ, আমার বাবাদের ঘর যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের দেখাবো, আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমার বাবা মায়ের ঘরগুলো তোমাদের সুন্দর করে দেখাবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এদিকে লেবু ভেঙে দিয়েছি, লেবু পেরে নিয়ে তারপরে হচ্ছে ফুলও পেরে নিয়েছিলাম ঠাকুরের জন্য। আর এইদিকে ভাই বেল কটা অনেকগুলো পেরে নিয়েছিল, আর ডাঁঠা, এগুলোই হচ্ছে এখন আজকে বিক্রি করতে দেবে বাজারে। বিক্রি করে যে টাকাগুলো আসবে সেগুলোতে দিব্যি সুন্দর সংসার কিন্তু চলে যায়। এরকমভাবে গ্রামের মানুষ কিন্তু খুব হিসাব এবং খুব মানে বুদ্ধি করে কাজ করে। এবং এই যে দেখতে পাচ্ছ কচুর ডাঁঠাগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। না, তোমরা ভাবছো আবার কচুর ডাঁঠাগুলো দিদিভাই বিক্রি করতে দেবে নাকি? না গো, কচুর ডাঁঠা গাছগুলো আমি কিন্তু খাওয়ার জন্যই মানে ছড়িয়েছিলাম। তো বাড়িতে যেহেতু আমাদের খাওয়া হবে সেই জন্য, তো 500 গ্রাম কচু নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই একদিন। তো সেটা হচ্ছে গাড়ির ডিক্কিতে থেকেই গেছিলো, সেটাকে তোমাদের দাদাভাই বের করে দিতে ভুলে গেছিলো। তো একটু মানে খাওয়া যাচ্ছিল না কচুটা, যেহেতু একবারে কালো কালো হয়ে গেছিলো আর পচা পচা ধরনের হয়ে গেছিলো। তো আমি কি করেছিলাম জানো তো, আমি ভাবছি হবে না, ছড়িয়ে দিই। তো সেই জন্য ওই গর্তটার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা আমার 2 বছরের পুরনো মানে হয়েছে কচু গাছ। তো 2 বছর আগেও কিন্তু আমি এই পাতাগুলো খেয়েছি। তারপরে দেখো আবার দেখছি অটোমেটিক বেরিয়ে গেছে, মানে ভেতরে যেহেতু কচুটা রয়েছে তোলা হয়নি সেই জন্য। তো সেই জন্য ভাবছি, আরেকদিন কিন্তু শাক খেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে আজকে ডাঁটাটা খাবো। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ইলিশ মাছের মাথা এনে দাও, আরও কচি ছিল যখন, তখন থেকেই বলছে যে ইলিশ মাছের মাথা এনে দাও, ওই মাথা দিয়ে কিন্তু আমি এই কচুর ডালটা খাবো। আমার অনেক দিনের ইচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকগুলো খাবো। তো তোমাদের দাদাভাই মনে হয় আমার সেই ইচ্ছেটা আর পালন করবে না। তো সেই জন্য আমি আগের দিন ভেবে রেখেছিলাম যে যাই হয়ে যাক সকালবেলা কিন্তু আগে কচুর ডালগুলো আমি কেটে নেব। যেমন ভাবনা তেমন কাজ, কচুর ডালগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। পাশের বাড়ির একটা বৌদি দাঁড়িয়েছিল, আমি বললাম যদি নিয়ে যাও তাহলে তুমি কচুর ডালটা নিয়ে যাও। তো ও বলছে আমি আর কষ্ট করে এই কাজটা করবো না, তুই রান্না করে আমাকে একটু দিয়ে আসিস। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি তজ্জোর করে বসে গেছি কচুর শাক বানাতে। আর এই কাজগুলো করতে না অনেকটা সময় লাগে, সেই জন্য অনেকটা ধৈর্য ধরে করতে হয়। আর যেহেতু আমি সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজকর্ম সেরে নিয়েছি এই কচুর ডালটা রান্না করব বলে। আর এই কাজগুলো করার জন্য কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার রয়েছে। তো কারা কারা কচুর ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর তোমাদের বলেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাল খাওয়ার জন্য একটা মেয়ে আত্মহত্যা করেছে। তো সেই গল্পটাও তোমাদের শোনাচ্ছি, তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। ভূত হবো, যে ঘাড়ে বসবো বাবা, যে বলবো ইলিশ মাছের মাথা নিয়ে আসো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করো,
খাবো, তারপরে এখান থেকে পালাবো, নাহলে ঘাড়েই বসে বুঝে ঘাড় মটকাবো সবার। আমাকে কচুর শাক খাওয়া ইলিশ মাছ দিয়ে, আমাকে কচুর শাক খাওয়া ইলিশ মাছ দিয়ে। হ্যাঁ, ভূত হয়ে যখন ধরে বেরোবো, আমার আত্মারা তো তখন চাইবে কচুর শাক খাওয়ার জন্য, ইলিশ মাছের মাংস, তাই না? তো সেই জন্যই বলছি। যেটা খেতে চাই ওই জন্য সেটা খাওয়াতে হয়। আমি তো বেশি কিছু চাইছি না, মাত্র 2 টাকার জিনিস চাইছি, সেটাও তোমার বাবা এনে দিচ্ছে। ভূত হয়ে তো তোমার বাবার ঘাড়েই চেপে থাকবে। না না, তোমার ঘাড়ে কেন চাপবো? তুমি তোমার শোনা মা, বাবাকে চাপো, বাবার ঘাড় মটকাবো। ওই রাস্তা দিয়ে যাবে, কোথায় থাকবো বলতো আমি বাবু, কোথায় থাকবো সেটা তো জায়গাটা কোথায় বলে দিই। জায়গাটা কোথায়, জায়গাটা কোথায়, যারা খুঁজি জায়গাটা কোথায়, জায়গাটা কোথায় খুঁজি, তারা জায়গাটা কোথায়। এটা পেকে গেছে, একটা অন্য দাও তো, দুটো দেখতেই পাচ্ছ ইলিশ মাছের গল্প করতে করতে, এবং একটা মেয়ে ইলিশ মাছের মাথা না পেলে কি করবে বুঝতেই পারছো। আমি মরে গিয়েও শান্তি পাবো না। তোমাদের দাদাভাই আমাকে ইলিশ মাছের মাথা দিয়েই কচুর ডালটা রান্না করে খাওয়ালো না। মানে উনি হচ্ছে মাছ জিনিসটা পছন্দ করে না। তো আমি যদি ইলিশ মাছের মাথাটাই কচুর ডালটা দিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের দাদাভাই খেতে পারবে না। তো সেই জন্য ও আমাকে ইলিশ মাছের মাথাও এনে দিচ্ছে না, আর কিন্তু আমারও ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হচ্ছে না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে মানে যদি তোমাদের দাদা ভাই আমাকে ইলিশ মাছের মাথা এনে কচুর ডাল রান্না করে না খাওয়ায়, আর এই কদিনের মধ্যে যদি আমি মারা যাই, তাহলে কিন্তু আমি ভূত হয়ে এসে ইলিশ মাছের মাথা কিন্তু ওনার কাছ থেকে আমি আদায় করে নেবো। আর যদি না দেয় তাহলে কিন্তু ওনার ঘাড় আমি মটকে দেবো, সেই কথাই বললাম। ভিডিওতে কিন্তু আগেই বলেছি যে ইলিশ মাছের মাথা না পাওয়ার কারণে এক মেয়ে আত্মহত্যা করেছে। ওটা হচ্ছে আমার গল্প। মেয়ে যেহেতু ভূতের গল্প শুনতে ভালোবাসে, তো রেগুলার ভূতের গল্প বলতে বলতে আমার কাছে আর স্টকে রাখা নেই, সেই জন্য নিজেই একটা ভূতের গল্প বানিয়ে তো মেয়েকে শোনালাম। আর ও খুব এক্সাইটেড যে এই ভূতের গল্পগুলো ও খুব মন দিয়ে শোনে, এবং মানে এত ভূতের গল্প শুনতে ভালোবাসে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, মানে ও ভূতের গল্প শোনার পর কিন্তু ভয় পায় না, ও আরও সাহসটা দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য আমিও বেশি বেশি করে শোনাই। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে কচুর ডালগুলো ধুয়ে নিয়ে আসার পর শাকগুলো সুন্দর করে জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছি। আর আমি ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কিন্তু ফুলগুলো কিন্তু আমি আগেই পেরে নিয়ে এসেছি, চন্দন বেটে কিন্তু দিয়ে দিলাম। তারপরে বাসনপত্রগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। ঠাকুরের ভোগটা কিন্তু আমি লাগিয়েও দিয়েছি। এখন ঠাকুরের চরণে ফুলটা দিয়ে নিলেই হয়ে যাবে আমার পুজো কমপ্লিট। পুজো করার পরে কিন্তু ঘরে আরও একটা মেন কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে রান্নাবান্না করা। রান্নাবান্নাটা করাটা হচ্ছে সংসারের একটা মেয়ের মেন কাজ। তো কি রান্না করব, শুধু তো কচুর ডাঁটা রান্না করলে তো আর খেয়ে হবে না। তো তোমাদের দাদাভাই সেটা দিয়ে খেয়ে নিতে পারবে, কিন্তু মেয়ে আর আমি পারবো না। তো সেই জন্য বললাম মাছবালা কাকু আসলে তুমি আমাকে ডেকো কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ, যেই বলা সেই কাজ, মাছবালা কাকু বলতে বলতেই এইদিকে মাছবালা কাকুও চলে এসেছে। আর মাছবালা কাকু আসলে কিন্তু আমাদের এদিকটাই আসেই। তো আজ যেহেতু অনেক বড় বড় মাছ এনেছে, এত বড় বড় মাছ আমাদের লাগবে না, আর দুটো মাত্র মানুষ, আর বাবাদের অল্প একটু তরকারি দিলে কিন্তু আমাদের হয়ে যায়। তো সেই জন্য ওই 1 কেজি 1.5 কেজি ওজনের মাছ নিয়ে আমাদের লাভ নেই। আমাদের 250 থেকে 500 মাছ থাকলে আমাদের হয়ে যায়। কারণ তোমাদের দাদাভাই তো মাছ খাই না, আমি আর মেয়ে। তো সেই কারণে বলছিলাম মাছটা যদি ভাগাভাগি করে নেওয়া যেত তাহলে ভালো হতো। তো প্রথমে কিন্তু এই মাছটাকে ওজন করিনি, প্রথমে কিন্তু এই মাছটাকে, ছোটো মাছটাকে আমি বললাম যেহেতু এটা জ্যান্ত আছে, মেয়ে খাবে নড়াচড়া মাছ, তা সেই জন্য ওই ছোটো মাছটাকে ওজন করব। ওজন করে নেওয়ার পর পাশের বাড়ির দাদু কিন্তু আবার বলছে যে তাহলে বড় মাছটাই ওজন কর, তাহলে আমরা দুজন মিলে ভাগাভাগি করে নিয়ে নেবো। তো ছোটো মাছটাকে ওজন করে দেখলাম, তো ছোটো মাছটা ওই 200 গ্রাম মতো হয়েছে। তো 200 গ্রাম মাছটা নিলাম না, বড় মাছটাকেই দুজন মিলে ভাগাভাগি করে নিয়ে নিলাম। গ্রামে কিন্তু এগুলোই সুবিধা, জানো তো, মাছ বলো মাংস বলো কোনো কিছু আসলে পরে এই ভাগাভাগি করে নিয়ে নেওয়াটা আমাদের হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ কচুর ডাল, যেটা আমি সুন্দর করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আমার রান্না করার পালি। আর আজকে রান্নাটা করব আমি ছোলা দিয়ে। দেখতেই পাচ্ছ কচুর ডালগুলো যখন দিলাম তখন কিন্তু মনে হচ্ছিল এক কড়াই, কিন্তু আরও গলে যাবে। আর হ্যাঁ, কচুর ডাল যখন তোমরা রান্না করবে অবশ্যই তোমরা কিন্তু টক দিবে, তাহলে কিন্তু যেই
গলা ধরাটা, সেই গলা ধরাটা কিন্তু এই টকটা দিলে কিন্তু করে না। আমি এই কচুর ডাঁটা রান্না করাতে আমি দিয়েছি আম, তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো এবং আমরাও দিতে পারো। তো যখন যেটা হাতের কাছে পাবে সেটা দিয়ে তোমরা রান্না করতে পারো। আমার কাছে যেহেতু আম এখন অ্যাভেলেবেল, সেই জন্য আমি একটা আম কেটে দিয়ে দিয়েছি। আর জানো তো, কচুর শাক বানাতে গিয়ে আমার যতটা হাত কুটকুট করেনি, ততটা হচ্ছে ধোয়ার পর আমার এত চুলকাচ্ছিল, তোমাদের আর কি বলবো, হয়তো যত বলবো ততই হয়তো কম হবে। তো হাতে যতটুকুনি জল ঠেকেছিল আমার হাতের কুনোই পর্যন্ত, ততটুকু এখানে প্রচণ্ড চুলকাচ্ছিল। তো সেই চুলকানি তোমরা কিভাবে মানে বাঁচবে সেটাই তোমাদের আমি বলে দিচ্ছি। তো মা আমাকে বলেছিল যে হাত যখনই চুলকাবে তখন হয়তো টক তেঁতুল, পাকা তেঁতুল বা হচ্ছে লেবু যদি হাতগুলোতে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু চুলকানিটা বন্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা গোটা লেবু কেটে নিয়ে কিন্তু আমি গোটা হাতটা মেখে নিয়েছিলাম। তারপরে যেটা করেছিলাম সেটা ওই যে গ্যাসের উপরে এসে কিন্তু হাতটাকে হালকা করে সেঁকে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দেওয়ার আগে আমি কিন্তু হাতে তেল মেখে নিয়েছি, তার জন্য চুলকানিটা কিন্তু আমার একদম কমেও গেছে। তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। আর এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা খুব তাড়াতাড়ি এবং খুব খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। আর জল কিন্তু আমি একটু ঝরিয়ে ফেলে দিয়েছি, যেহেতু আমার প্রচুর পরিমাণে জলটা ছিল, আর ওই জলটা মারতে গেলে আমাদের সারাদিন লেগে যেত, সেই জন্য আমি একটুখানি জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি। তারপরে দেখো একদম রসুন আর লঙ্কা দিয়ে ভালোভাবে তেলে দিয়ে একদম কচু শাকটা একদম রেডি করে ফেলেছি। হ্যাঁ, কচুটা রান্না করার পর খাওয়ার পর এত স্বাদ হয়েছিল আর এত সবাই প্রশংসা করেছিল, তোমাদের আর কি বলবো। তোমরা যারা যারা চুলকানির ভয়ে এবং কুটকুটের ভয়ে কচু শাক খাও না, তারা কিন্তু এইভাবে কচু শাক তোমরা রান্না করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে এবং স্বাদও অনেকটা। তো বন্ধুরা, যাই হোক, এদিকে আমার কচু শাক মাছের ঝোল রান্না একবারে প্রায় কমপ্লিট। তারপরে দেখো, মেয়েদের রান্না বান্নার পর কিন্তু অনেকগুলোই কাজ থাকে রান্নাঘরে। রান্নাঘর যেমন ক্লিন করা, বাসনপত্রগুলো মাজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। যেহেতু এই রান্নাঘরটা সেই আবার সন্ধ্যেবেলায় ব্যবহার হবে, সেই জন্য যতটুকু বাড়ি এবং সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার এই ওভেনটার প্রায় অনেকটা দিনই হয়ে গেছে, তবুও দেখতে পাচ্ছ যত্ন করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখার কারণে আমার গ্যাস ওভেনটা কিন্তু একেবারে সুন্দর হয়ে রয়েছে। জিনিসপত্র দেখবে নিজের যত্নের কাছে হচ্ছে গোড়া। যত্ন যদি সুন্দর করে রাখো, তুমি যত্ন করো সুন্দরভাবে, তাহলে জিনিসও কিন্তু অনেক দিন সুন্দর হয়ে থাকবে। একটা মেয়েই পারে তার সংসারকে নিজের মতো গুছিয়ে এবং পরপাটি করে রাখায়। হ্যাঁ, তোমাদের আমি বলি, আমি যে এরকম টাইলস বসানো রান্নাঘর পেয়েছি তার যে তাই জন্য কি সুন্দর করে রেখেছি তা নয়। আগে আমি মাটির ঘরে রান্না করতাম, মাটির ঘরে রান্না করে তখনও কিন্তু সুন্দর করে এই যে মাটির ঘরে রান্না করার পর সুন্দর করে লেপা মোছা এবং বাসনপত্র ধুয়ে সুন্দর করে রান্নাঘরে গুছিয়ে রাখা, আমার কিন্তু ওই অভ্যাসটাও রয়েছে। তো আমি সব রকম অ্যাডজাস্ট করে চলতে পারি। মাটির ঘর, পাকা ঘর, কাঁচা ঘর, পাটকাঠির ঘর, সব ঘরেই আমি থাকতে পারবো। যদিও মানুষ হচ্ছে অভ্যাসের দাস, মানুষ সব কিছুই পারে চেষ্টা করলে। তো এই যে সুন্দর করে রান্নাঘরটা একবারে মুছে নিলাম। আর বেসিং টেসিংগুলো কিন্তু তেল চিটে হয়ে যায় রান্না করার পর, তো সেই জন্য একটু সার্ফ দিয়ে ভালো করে একটু বাসন মাজার ছোবাটা দিয়ে স্টিলটা সুন্দর করে ঘষে নিলে কিন্তু হয়ে যায়। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাতাম। এই যে আগে ছিল আমার এই স্ট্যান্ডটা কিন্তু একদম ভেঙে গেছে। তারপরে দেখো পরে আবার একটা স্ট্যান্ড আনা হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে পুরনো স্ট্যান্ডটা ঠিক করা যাবে কিনা, সেই জন্য তোমাদের দাদাভাই পুরনো স্ট্যান্ডটা ঠিক করতে বসেছে। আর এখন আপাতত আমি এই স্ট্যান্ডে ব্লগ বানাই। তো তোমরা কারা কারা এরকম এক স্ট্যান্ডে ব্লগ বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, সুবিধা সব স্ট্যান্ডে তোমরা যেরকমভাবে ব্যবহার করতে পারো। তো আমার মনে হয় আগেরটা হচ্ছে তোমার ক্যারি করা অসুবিধা, এটা কিন্তু ক্যারি করা একদমই সহজ। আর আগেরটাই কিন্তু ব্লগ বানানো বেশি ভালো হতো। আর এটাতেও হয়, এটাতে ধরো তোমার চলন্ত জায়গায় কিংবা তুমি গাড়ি টাড়ি গেলে তার জন্য কিন্তু ভালো হয়। আর রেখে রান্নাবান্নার ব্লগের জন্য কিন্তু আগে যে স্ট্যান্ডটা বলেছিলাম না, ওইটা বেশি না 280 টাকা মতো, ওটা কিন্তু ভালো। তো জিনিস সবই ভালো, মানুষের নিজেদের কাছে হলো মানে তাই না? তো যে যেরকমভাবে ব্যবহার করতে পারে। এইদিকে দেখো মেয়ে ছিল ড্রয়িং থেকে এসে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে দই মিষ্টি। আজ যেহেতু রবিবারে আমরা যেহেতু মাংস আনিনি তোমাদের দাদাভাই, সেই জন্য দইটা আজকে খাবো না, দইটা রেখে দেবো। মাংস আনবে সেদিন হচ্ছে দইটা খাবো, আর মিষ্টিগুলো আমরা খেয়ে নেবো। আর চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।